আজ আমরা যে বইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার নাম চিন্তাপরাধ, লিখেছেন আসিফ আদনান। চলুন একসাথে ডুব দেওয়া যাক এই বইটার গভীরে আর চেষ্টা করি এর মূল ভাবনাগুলোকে খুঁজে বের করার। ভাবুন তো একবার, কি হবে যদি সবচেয়ে বড় অপরাধ কোনো কাজ না হয়ে হয়ে দাঁড়ায় একটা চিন্তা? এই প্রশ্নটা কিন্তু শুধু চমক দেওয়ার জন্য না, এটাই বইটার একেবারে কেন্দ্রে আর আমাদের আজকের বিশ্লেষণেরও মূল সুর। লেখক আসিফ আদনান কিন্তু বইটা শুরুই করেছেন ডব্লিউ.বি. ইয়েটসের একটা খুব বিখ্যাত কবিতার লাইন দিয়ে। এই লাইনগুলো একটা ছবি তৈরি করে, তাই না? একটা এমন পৃথিবীর ছবি যেখানে সবকিছু যেন ভেঙে পড়ছে, কোনো কিছুই আর আগের মতো নেই। পুরনো নিয়মকানুন, বিশ্বাস সবকিছুই যেন খসে পড়ছে। তো চলুন প্রথমে একদম মূল বিষয়টাতেই আসি। এই যে চিন্তাপরাধ শব্দটা, এটা দিয়ে লেখক ঠিক কি বোঝাতে চাইছেন? বইটার মূল চুক্তিটা বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে যে সিস্টেম বা ব্যবস্থা আমাদের ঘিরে আছে সেটা শুধু আমাদের কাজের বিচার করে না। আসল ব্যাপারটা হলো এই সিস্টেম কিছু চিন্তাকেও অপরাধ হিসেবে দেখে, মানে এমন কিছু ভাবনা যা এর তৈরি করা নিয়ম বা সত্যকে প্রশ্নবিদ্ধ করে। আপনি হয়তো সিস্টেমের বানানো খেলার মাঠের ভেতরে থেকে নিয়ম নিয়ে প্রশ্ন তুলতে পারবেন, কিন্তু মাঠের বাইরে গিয়ে যদি বলেন এই খেলাটাই ভুল, তখনই সেটা হয়ে যায় চিন্তাপরাধ। আচ্ছা, এই যে এত বড় একটা দাবি, এটাকে লেখক কিভাবে দাঁড় করিয়েছেন? এর জন্য তিনি ইতিহাসের পাতা থেকে কিছু পরিচিত ঘটনাকে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে তুলে ধরেছেন। লেখকের অন্যতম প্রধান উদাহরণ হল হিরোশিমায় অ্যাটম বোম ফেলার ঘটনাটা। আর যে অধ্যায়ে তিনি এটা নিয়ে আলোচনা করেছেন সেটার শিরোনামটাই কিন্তু অনেক কিছু বলে দেয়, সহস্র সূর্যের চেয়েও উজ্জ্বল। দিনটা ছিল ১৯৪৫ সালের ৬ আগস্ট। বইয়ের বর্ণনা অনুযায়ী হঠাৎ এক আলোর ঝলকানি, যা ছিল হাজারটা সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল, সেটা এক মুহূর্তের মধ্যে একটা গোটা শহরকে লিটারালি মুছে দিয়েছিল। আর এই ভয়াবহতার দাম প্রায় ১,৪০,০০০ মানুষ। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না, এটা ১,৪০,০০০টা জীবনের গল্প, যা এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। এখন দেখুন এই দুটো জিনিসকে পাশাপাশি। একদিকে এত বড় একটা মানবিক বিপর্যয়, আর অন্যদিকে দেখুন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের বক্তব্য। তিনি বলছেন এটা নাকি যুদ্ধের কষ্ট কমানোর জন্য করা হয়েছে। লেখক ঠিক এই জায়গাটাতেই আলো ফেলছেন, কিভাবে যে কোনো কাজের পক্ষে একটা আনুষ্ঠানিক বয়ান বা ন্যারেটিভ তৈরি করা হয়। তো প্রশ্ন আসতেই পারে, এই যে ন্যারেটিভ বা বয়ান তৈরির প্রবণতা, এর উৎসটা কোথায়? কোন ধরনের চিন্তাভাবনা থেকে এগুলোর জন্ম হয়? বইটিতে লেখকের একটা নাম দিয়েছেন ফিরিঙ্গি সেন্ট্রিক বিশ্ববিখ্যা। সহজ ভাষায় বললে ফিরিঙ্গি সেন্ট্রিক মানে হল এমন একটা দৃষ্টিভঙ্গি যা ইউরোপ বা পশ্চিমা সভ্যতাকে কেন্দ্রে রাখে। তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের মূল্যবোধ, এগুলোকেই সারা পৃথিবীর জন্য একমাত্র সঠিক বা সার্বজনীন মানদণ্ড হিসাবে দেখা হয়। এই মানসিকতার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হতে পারে সেসেল রোডসের এই কথাটা। তিনি বলছেন, আমরাই বিশ্বের সেরা জাতি, আর পৃথিবীর যত বেশি জায়গায় আমরা থাকব মানবজাতির জন্য ততই ভালো। ভাবুন একবার, বইটির যুক্তি অনুযায়ী ঠিক এই ধরনের চিন্তাই কিন্তু উপনিবেশবাদের মতো বিষয়গুলোকে একটা আদর্শিক ভিত্তি দিয়েছিল। শুধু কথায় না, এর প্রভাব সংখ্যাতেও দেখা যায়। দেখুন, ১৭০০ সালে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবদান ছিল প্রায় ২৪.৫%, আর ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর ১৯৫২ সালে সেটা এসে দাঁড়ায় মাত্র ৩.৮%। এই সংখ্যাগুলো তো আর গল্প না, তাই না? বইটির মতে এটাই হল ঔপনিবেশিক শোষণের একটা বাস্তব চিত্র। এখন মনে হতে পারে এগুলো তো সব ইতিহাসের কথা, আজকের দিনে কি এর কোনো প্রাসঙ্গিকতা আছে? লেখকের মতে অবশ্যই আছে। তিনি দেখাচ্ছেন নিয়ন্ত্রণের এই কৌশলগুলো একটু রূপ বদলে আজকের দিনেও দিব্যি টিকে আছে। যেমন ধরুন, লেখকের মতে আধুনিক মিডিয়া একটা ছাঁচ তৈরি করেছে ভালো মুসলিম আর খারাপ মুসলিম। কারা ভালো? যারা পশ্চিমা ধ্যানধারণা বা কাঠামোকে কোনো প্রশ্ন না করে মেনে নেয়। আর যারা এই ব্যবস্থার সমালোচনা করে বা প্রশ্ন তোলে, তাদেরকেই খারাপ বা চরমপন্থী বলে দাগিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টাকে লেখক বলছেন মিডিয়ার মায়াজাল। মানে মিডিয়া আমাদের সামনে এমন একটা বাস্তবতা তৈরি করে যা হয়তো আসল না। মিডিয়া ঠিক করে দেয় কে আমাদের বন্ধু,
কে শত্রু এমনকি একটা আগ্রাসনকেও তারা সঠিক বলে প্রমাণ করে দিতে পারে। লেখকের ভাষায় মিডিয়া নিজেই একটা দেবতার মতো হয়ে ওঠে, যাকে প্রশ্ন করার কোনো উপায় থাকে না। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই পুরো ব্যবস্থার বিরুদ্ধে আসল বিদ্রোহটা তাহলে কি? আর এখানেই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলা হচ্ছে। যে সিস্টেমে আপনার ভাবনাচিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, সেখানে সবচেয়ে বড় বিদ্রোহ কোনো অস্ত্র দিয়ে লড়াই করা না। সবচেয়ে বড় বিদ্রোহ হল নিজের মতো করে চিন্তা করতে পারা। শারীরিক লড়াইয়ের থেকেও বড় হয়ে ওঠে এই চিন্তার লড়াই। আমাদের এই আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন রেখে যাই। এই বইয়ের আলোকে যদি আমরা আজকের পৃথিবীকে দেখি, তাহলে কোন কোন চিন্তাকে চিন্তাপরাধ বলে মনে হতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজাটা হয়তো আমাদের চারপাশের দুনিয়াকে দেখার চোখটাই বদলে দেবে।